স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য সঙ্গে আছি আমি সেলিম ইমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, রয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। আসবার জন্য আপনার তিনজনকে স্বাগত। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন, আর ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/rtv অনলাইন। আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। দর্শক, জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনের সম্মানে চা চক্রের আয়োজন করা হয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়ায় ঐক্যফ্রন্ট নেতারা বলেছেন এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা। এর আগে গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটি কথার কথা, তবে পর্যবেক্ষকরা বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবসময় আলোচনার পথ খোলা থাকা জরুরি, কারণ এই প্রক্রিয়ার ভিতরে গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হয়। আলোচনা করবার জন্য তিনজন আলোচক। প্রথমেই ইমরান সালে প্রিন্স, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি তো জানেন যে নির্বাচনের পর রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন মেরুকরণের দিকে গিয়েছে এবং সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন জাতীয় ঐক্যমত্যের কথা, জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং তিনি চা চক্রের আমন্ত্রণের কথা জানিয়েছেন। যদিও আপনাদের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া আছে, কিন্তু অনেকে বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি আলোচনার পথ সবসময় উন্মুক্ত থাকতে পারে। আপনাদের কি প্রতিক্রিয়া আছে? ধন্যবাদ সেলিম ভাই, আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সাথে যারা আলোচক হিসাবে এখানে উপস্থিত রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী তার ভাষণে তিনি জাতীয় ঐক্যমত্যের আহ্বান জানিয়েছেন। তো এইটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, এটা একটা কথার কথা। এই জন্যই বলা হয়েছে যে জাতীয় ঐক্যমত্য হতে পারত নির্বাচনের আগে, যখন আমরা সংলাপের আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে সরকার প্রধান, কিন্তু আপনারা গিয়েছেন আলোচনা করতে, গিয়েছেন সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা আমরা আলোচনা করেছি। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছিলাম, আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করেছিলাম এবং নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দিয়েছিলাম। কিন্তু আমাদের কোনো প্রস্তাবকেই আমলে নেওয়া হয়নি। উপরন্তু প্রধানমন্ত্রী সেই সংলাপে যেসব বিষয় কমিটমেন্ট করেছিলেন, সেই সব কমিটমেন্টও পরবর্তীতে কোনো কমিটমেন্টই রাখা হয়নি। তো যদি ঐক্যমত্যর ব্যাপারে আওয়ামী লীগ বা সরকার মানে আগ্রহী থাকতো বা এটা মিন করতো, তাহলে সেই সময় এই জিনিসটা হতে পারতো, জাতীয় ঐক্যমত্য। আজকে নির্বাচনের পরে এই জাতীয় ঐক্যমত্যের আহ্বান, এটা একটা, আমি কি বলবো, এটাকে একটা পরিহাস ছাড়া কিছু নয়। কারণ এই যে 30শে ডিসেম্বর যে নির্বাচনটি হয়ে গেল, সেটা নির্বাচন ছিল না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই নির্বাচন আমরা সবাই জানি যে শিডিউল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত নির্বাচনকালীন সময় ধরা হয়। সেই নির্বাচনকালীন সময়ে কি কি ঘটেছে, এটা ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বিএনপির প্রায় 17 জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত বিভিন্নভাবে আমাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমাদের 100 জনের উপরে প্রার্থীকে শারীরিকভাবে প্রহার করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমাদের প্রায় আমাদের এই নির্বাচনকালীন সময়ে প্রায় 5,500 মিথ্যা এবং গায়েবী মামলা দায়ের করা হয়েছে। সেখানে প্রায় 2 লক্ষের মতো আপনার নামে আসামি ছিল, আর প্রায় 2.5 লক্ষের উপরে আপনার বেনামিতে আসামি ছিল। আমাদের কোনো নেতা কর্মী নির্বাচনী কাজে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেনি। আমাদের প্রার্থীরা ঘর থেকে বের হতে পারেনি। নির্বাচনের আগের রাতে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে মানে 30 থেকে 60% ভোট ব্যালট বাক্সে নৌকা মার্কায় সিল দিয়ে ভরে ফেলা হয়েছে। নির্বাচনের দিন আমাদের কোনো এজেন্টকে নির্বাচন ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যারাও ঢুকেছিল তাদেরকে 9টা-10টার মধ্যে বের করে দেওয়া হয়েছে। সেখানে সাধারণ মানুষের কোনো উপস্থিতি ছিল না, একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। সাধারণ ভোটাররা ভোট দিতে যেতে পারে নাই। সারাদিনব্যাপী আওয়ামী লীগের কর্মীদের ভোট উৎসব, সিল উৎসব চলেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আমি বলছি এগুলোর পরে আপনার এরকম একটা মানে চা চক্রের আহ্বান,
এটা একটা পরিহাস বা একটা মানে কি বলবো এটাকে, এটা করাটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে আমি জানি না। কারণ এখানে বলা হয়েছে নির্বাচনোত্তর ব্যাপারে মানে শুভেচ্ছা বিনিময়। কিসের জন্য শুভেচ্ছা বিনিময় হবে? এই ভোট ডাকাতির জন্য? প্রধানমন্ত্রী ভাষণে তো স্পষ্ট করে বলেছেন যে জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং বিভেদ ভুলে সামনে ভোট ডাকাতি করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের মানে একটা সরকার চাপিয়ে দিয়ে তারপর আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, এইটা কেন আপনার নির্বাচনের আগে সেই জাতীয় ঐক্য হলো না? এবং সেখানে হওয়ার মতো একটা প্রেক্ষাপট ছিল। আমরা যদি সবাই জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করি, যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তো তখনই তো এই জিনিসটা মেনে নিয়ে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হতে পারতো, একটা সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারতো, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে পারতো। সেই নির্বাচনে জনগণ যাদেরকেই ভোট দিত তারাই সরকার গঠন করত, এবং আওয়ামী লীগকে যদি ভোট দিয়ে সরকার গঠন করতো আমরা স্যালুট দিতাম। কিন্তু আজকে আওয়ামী লীগ যে কায়দায় এই জনগণের বিজয়টা ছিনিয়ে নিয়ে গেছে এবং নির্বাচনের নামে একটা নিষ্ঠুর পরিহাস বা প্রহসন করেছে, এরপরে শুভেচ্ছা বিনিময়ের কিছু থাকে না। হ্যাঁ, আমরা এটাও বলেছিলাম যে হ্যাঁ, যদি আমরা সংলাপ, আপনি যে বলছিলেন যে গণতান্ত্রিক পরিবেশে সংলাপ একটা অপরিহার্য, আমরা সংলাপ অপরিহার্য আমরা জানি, কারণ জাতিসংঘের মহাসচিব উনি বাংলাদেশের নির্বাচনের পরে একটি মানে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশের নির্বাচন যথার্থ হয় নাই, এবং তিনি সংলাপের উপরে গুরুত্ব, হ্যাঁ আমি বলছিলাম সংলাপের উপরে গুরুত্ব দিয়েছিলেন। আমরা অবশ্যই সংলাপকে স্বাগত জানাতাম বা জানাবো, যদি ওই সংলাপে যদি এজেন্ডা থাকে এই যে প্রহসনের নির্বাচন, ভোট ডাকাতি নির্বাচন যদি আপনার বাতিল করে একটু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য ডাকা হয়, আমরা সেটা চিন্তা করে সেই এজেন্ডাগুলি আপনারা দিচ্ছেন কিনা সেখানে যে, বা আপনাদের কোনো ওখানে যে এজেন্ডা দিয়ে লাভ নাই তো। আমরা এরকম সংলাপে যে গিয়েছিলাম, আমি বলেছি আমরা যে এর আগে সংলাপে গিয়েছিলাম, আমাদেরকে বলা হলো আপনারা মন খোলাভাবে এসে কথা বলতে পারেন, যা বলবেন নির্বাচনের জন্য আমরা সেটা আলোচনা করে দেখব। সেখানে আমরা যেসব কথা বলেছি সেগুলি তো আমলে নেওয়া হলোই না, বরঞ্চ প্রধানমন্ত্রী নিজের মুখে যেসব কথা বলেছেন সেগুলো বাস্তবায়ন হয়নি। বরঞ্চ আমি বলবো সেই সংলাপে গিয়ে আমরা মানে জাতীয় ঐক্য ফ্রন্ট না, শুধু সমস্ত রাজনৈতিক দল প্রতারিত হয়েছে। আমরা কি আবার সেই প্রতারিত হতে যাব? কিন্তু আর ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনাদের ঐক্য ফ্রন্টের অন্যতম নেতা মোস্তফা মহসিন মন্টু বলেছেন যে ডক্টর কামাল হোসেন আসার পরে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদের ভিতরে দ্বিধা বিভক্তি আছে কি? আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই। আমরা বিএনপি একটি জাতীয় ঐক্য ফ্রন্টের একটি লিডিং পার্টি। আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছি। আমাদের অন্যান্য যে শরিক দল আছে তারাও কেউ কেউ প্রতিক্রিয়া দিয়েছে। আমরা দেখেছি গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও উনি বলেছেন যে প্রশ্নই ওঠে না যাওয়ার। তো আমরা হ্যাঁ, গণফোরামগতভাবে আমরা বসে হয়তো আনুষ্ঠানিক একটা মানে বিবৃতি দেওয়া হবে, সেটা হতেই পারে, কিন্তু এইটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে বলে আমার জানা নেই। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। অসীম কুমার উকিল, আপনি কি মনে করেন যে যেখানে বলা হচ্ছে যে প্রথম দিকে বলা হলো যে সংলাপের কথা, পরবর্তী পর্যায়ে পার্টির সাধারণ সম্পাদক বললেন যে শুভেচ্ছা বিনিময়, এবং পরবর্তী পর্যায়ে এসছে চা চক্র, এই যে ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর ঘটলো, শব্দের যে রূপান্তর ঘটলো, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এবং যেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি কথার কথা, আপনার কি প্রতিক্রিয়া আছে এই প্রসঙ্গে? আপনাকে ধন্যবাদ। সমসাময়িককালের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আপনি এই টক শোতে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আজকের এই মধ্যরাত্রিতে টেলিভিশন সেটের সামনে বসে দেশ বিদেশের যে সমস্ত বন্ধুরা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এই নির্বাচন, উত্তর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি সুন্দর পরিবেশ বজায় আছে, একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে দেশটি এগিয়ে যাচ্ছে। নির্বাচনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সামগ্রিকভাবে একটি সুন্দর নির্বাচন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগী ভূমিকা ছিল, বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এবং এই পদক্ষেপগুলি গ্রহণ করার কারণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটারই ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিহাসে এরকম প্রথমবারের মতো নির্বাচনোত্তর একটি পরিবেশ, একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার টেবিলে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। নিঃসন্দেহে এটি শুভ উদ্যোগ, নিঃসন্দেহে এটি গণতান্ত্রিক উদ্যোগ, নিঃসন্দেহে এই উদ্যোগ আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিকে আরও সুন্দর করবে, সমৃদ্ধ করবে, গণতান্ত্রিক কাঠামোগুলোকে আরও বেশি শক্তিশালী করবে, সেটি স্বাভাবিক।
এর মধ্যে ধরেন মানে এই আমাদের ভাই ইমরান সালেহ প্রিন্স বিএনপির সাংগঠনিক সম্পাদক উনি কিছু কথাবার্তা বলেছেন। এটি বিএনপির দৃষ্টিভঙ্গিগত বক্তব্য, বিএনপির মূল্যায়ন, নির্বাচনকে ঘিরে বিএনপির মূল্যায়ন আসলে সঠিক কাঠামোর উপর এখনো দাঁড়ায়নি বলেই কথাবার্তার মধ্যে বিচ্ছিন্নতা আছে। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, আবার এই ঐক্যফ্রন্টের নেতাদের বক্তব্যের মধ্যে সামঞ্জস্যের অভাব আছে। এটা থাকতেই পারে। এই নির্বাচনকে ঘিরে বিএনপির কি মূল্যায়ন, বিএনপি কীভাবে দেখবে, বিএনপি কীভাবে বলবে, ফ্রন্ট কীভাবে এগুলোকে প্লেস করবে, সেটা তাদের বিষয়, সেই কাজটি চলছে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনোত্তর বাংলাদেশে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে কথাটি বলেছে, নাকি বিভেদ ভুলে একটি জাতীয় ঐক্য করে তোলার যে আহ্বান জানিয়েছে, সেটি যথার্থ, সেটি সময় উপযোগী, সেটি রাজনীতি। সেই রাজনীতিতে সকলে সাড়া দেবেন, এটি আমি আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী এটিও বলেছেন যে এই সংসদ অধিবেশন, যে সংসদ অধিবেশন 30 তারিখ শুরু হতে যাচ্ছে, সেই সংসদ অধিবেশনে সকলকে অংশগ্রহণের একটা আহ্বান জানিয়েছেন। এই আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে, গতি প্রকৃতিতে নতুন করে গণতান্ত্রিক একটি আবহাওয়া বিরাজ করবে, গণতান্ত্রিক কাঠামোগুলোকে শক্তিশালী হবে, সামনের দিকে এগিয়ে যাবে দেশ, সেটি মনে করি। নির্বাচনের নামে প্রহসন বা আমন্ত্রণের নামে প্রহসন যে কথাগুলি বলা হয়, এগুলি আসলে কথাই মাত্র। আমি মনে করি যে এই আহ্বানের সাড়া দিয়ে টেবিলে বসে একটি প্রশ্ন হচ্ছে, মির্জা ফখরুল আলমগীর প্রসঙ্গে বলেছেন জাতীয় ঐক্যের ব্যাপারে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সেটাকে তো মেনে নেওয়ার কোনো কারণ নেই। বিএনপির সঙ্গে যে সংলাপ হলো, তখন প্রধানমন্ত্রী যে কথাগুলো দিয়েছিলেন সেই কথা রাখা হয়নি। তাহলে এই সংলাপকে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংলাপে তারা যাবেন না, কারণ অতীতে কথাগুলো রাখা হয়নি। এই ব্যাপারে আপনাদের না, সংলাপ তো নির্বাচনের পূর্বের যে সংলাপটুকু হয়েছে সেটি, সে ব্যাপারেই তারা বলেছে। হ্যাঁ, না সেটাই, সেগুলি অনেক রাখা হয়নি কথা। নির্বাচনের পরিবেশগুলিকে যে সুন্দর রাখি, অংশগ্রহণমূলক নির্বাচন প্রতিষ্ঠিত হয়েছিল। এখন সেটি তো সত্য, একটি অংশগ্রহণমূলক নির্বাচন এর পরিবেশ তৈরি হয়েছিল, সেখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে। এখন মানে কি কথা দেওয়া হয়েছিল, কি কথা রাখা হয়নি, এগুলি নিয়ে আলাপ আলোচনাটা একটু ভিন্ন প্রেক্ষাপটটাকে, ক্যানভাসটা অনেক বড় হয়ে যাবে। এখন ছোট করতে যাচ্ছেন ক্যানভাস? হ্যাঁ, না এটা তো ধরেন মানে ভিতরে রাখতে যাচ্ছেন। হ্যাঁ, আমি যেটা বলতে, ওনাদের যে কথাগুলি আর কি, যে মামলা দায়ের হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। এখন অগ্নি সন্ত্রাস, মানুষ হত্যা, আপনার নির্বাচনে কর্মকাণ্ডে দায়িত্বরত কর্মকর্তাদের হত্যা, পুলিশ হত্যা, এরকম মানে কতগুলি মামলা আছে। শেষ পর্যন্ত তারা বলবে যেরকম বিএনপির চেয়ারপারসনের নামে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এটা তো এই আলোচনার টেবিলে কথা রাখার বিষয় না। এটা বিএনপির দিক থেকে এটা বলতেই পারে। অসংখ্য একটি প্রসঙ্গ আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে যে বলা হয়েছে যে এটি কি সংলাপ না চা চক্র? আপনি যেটা বলছেন নাকি, আপনি তিনটা টার্মে আবদ্ধ করছেন। এখন সর্বশেষ যেটা দাঁড়িয়েছে সর্বশেষ বলে রাজনীতির অঙ্গনে আসলে সর্বশ্রেষ্ঠ বলে কিছু নেই। এই যে আমরা এখানে বসছি, অন এয়ারেও একটা আলোচনা করছি, অফ এয়ারেও একটা আলোচনা করছি, আলোচনা কিন্তু হচ্ছে এবং সবাই যার যার জায়গায় কিন্তু সিরিয়াস। চক্রের ভিতর দিয়ে সংলাপ হতে পারে। চা চক্র মানে তো কেবলমাত্র চা খাওয়া না, রাজনীতির অঙ্গনের মানুষগুলোকে আপনার ব্রেকফাস্ট টেবিল হচ্ছে, লাঞ্চ টেবিল হচ্ছে, ডিনার টেবিল হচ্ছে, সব কিছুর মধ্যে চা চক্র। রাজনীতিবিদরা এগুলিকে এই যে ঈদের শুভেচ্ছা বিনিময় বলা হয়, ওদের শুভেচ্ছা বিনিময় তো কেবলমাত্র ঈদ মোবারক বলা না, সেখানে রাজনীতিবিদরা সকল কথাগুলি বলে, খাবার টেবিলেও যাবে। সেটি তো রাজনীতির কৃষ্টি। সেই কৃষ্টিটাকে নিয়ে এগিয়ে যাওয়া, আমি সেই কৃষ্টিটার প্রতি না এই কথাগুলি আসলে মানে একটা থেকে একটা ডেভিয়েশন। আমরা একটা বলছি, পরে মির্জা ফখরুল ভাই একটা বলছে, মির্জা ফখরুল ভাই বলার পরে সাইফুল ভাই একটা বলছে, তারপরে দেখা গেল যে আমাদের ইমরান সালেহ প্রিন্স ভাই বলছে রূপান্তর। আসলে কিন্তু এটা কি মানে ভিত্তিটা কি, বা আমি কি বলতে চাচ্ছি, মেসেজটা কি? মেসেজটা হলো যে আসুন আমরা বসি, দ্যাটস অল। বসে সব আলোচনাগুলি করা যাবে। আলোচনায় মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্যার সমাধান বাতলে দেবে। আবার এক আলোচনাতেই সব শেষ হয়ে যাবে সেটাও না। দীর্ঘদিনের জমাট বাঁধা কিছু বিষয় আছে যেগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে, কথা বলতে হবে। অর্থাৎ প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলছেন। হ্যাঁ, আমি সেটাকে বলছি। আপনার কাছে আমি আসবো। সাইফুল হক, আপনি বলুন যে যেখানে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন
যে জাতীয় ঐক্যমতের ভিত্তি হবে মুক্তিযুদ্ধের চেতনা উনি বলেছেন, এবং আপনারা এই বিষয় নিয়ে আপনার কি বক্তব্য আছে? যদি বিএনপি পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, এবং সে আমন্ত্রণে, চার চক্রের আমন্ত্রণে আপনারা হয়তো এখনো নিমন্ত্রণ পাননি, যেটা কিন্তু পেলে যাবেন কিনা, বা এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে? জি, আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এই অনুষ্ঠান যারা দেখছেন, আমি আরটিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গতকাল আমন্ত্রণপত্র পেয়েছি। গত 6 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহে, এবং তিনি আমাদের বামজোটের 16 জন নেতা কর্মী চার চক্রের আমন্ত্রণপত্র পেয়েছেন আপনারা গতকাল? হ্যাঁ, আমরা গতকাল পেয়েছি। আমরা 6 নভেম্বর এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। যে 16 জন আমরা গিয়েছিলাম, সেই 16 জনের নামে, প্রত্যেকের নামে আলাদা আলাদাভাবে আমন্ত্রণপত্র তারপর দেওয়া হয়েছে। তো আমরা, এবং আমি প্রথম যেটা বলতে চাই যে প্রথমত এটা মাননীয় প্রধানমন্ত্রীর এই ভাষণের আগে সরকারি দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি 3 দিনে 3 বক্তব্য রেখেছিলেন, যেটা আপনি উল্লেখ করলেন। প্রথমে সংলাপ, তারপরে শুভেচ্ছা বিনিময়, তারপরে আবার এসটি ম্যাম সাহেব তিনিও বললেন কথাটা। সর্বশেষ যেটা জানা গেল যে চা চক্রে একটা শুভেচ্ছা বিনিময়ের জন্য তারপরে আমন্ত্রণ। 75টা রাজনৈতিক দল যারা সেই সংলাপে অংশ নিয়েছিলেন, তাদেরকে তিনি একসাথে এক বিকেলে সবাইকে একসাথে আমন্ত্রণ দেওয়া হয়েছে। তো আমি এমনি সাধারণভাবে ধরুন একটা সরকার যখন নির্বাচিত হওয়ার পরে, যেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নাই, নির্বাচনের পরে রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দলের সাথে শুভেচ্ছা বিনিময় করা, আলাপ আলোচনা করা, এরকম একটা রাজনৈতিক সংস্কৃতি যদি চালু করা যেত বাংলাদেশে, নিশ্চয়ই সেটা খুবই কাম্য, সেটা খুব ভালো হতো। এবার মাননীয় প্রধানমন্ত্রী সে উদ্যোগ নিয়েছেন। এটা আমরা আনন্দিত হতে পারতাম যদি 30শে ডিসেম্বরের এই ভয়াবহ অভিজ্ঞতাটার মধ্য দিয়ে যদি আমাদেরকে, দেশবাসীকে যদি যেতে না হতো। এটা আমাদের এক বন্ধু আজকে তিনি বললেন যে এটা অনেকটা যে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতন একটা অবস্থা। 30 তারিখ ইমরান সালেহ প্রিন্স, তিনি অনেকগুলো কথা তিনি বললেন। আমাদের, আপনি জানেন যে আজ 11 তারিখে বামজোটের উদ্যোগে একটা গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 131টা আসনে আমাদের যারা প্রার্থীরা বামজোটের, তারা এসছেন। 82 জন সকাল থেকে সন্ধে পর্যন্ত তাদের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, তারা কিভাবে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, শারীরিকভাবে তারা কিভাবে নিগৃহীত হয়েছেন। কয়েকজন প্রার্থী নিজেরা তাদের ভোট দিতে পারেননি। আগের রাত্রে কিভাবে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে, সকাল থেকে কিভাবে কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। ব্যালট পেপার 9টা 10টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে গেছে, এরকম অনেক জায়গাতে এরকম বলা হয়েছে। ভোটের বিরতির, খাবারের বিরতির নাম করে, আপনি জানেন যে অব্যাহতভাবে ভোট চলবে, কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত অনেক কেন্দ্রে সেখানে ভোট গ্রহণটা স্থগিত ছিল। এই সমগ্র ঘটনাতে পুরো নির্বাচনে, যেটা আমি নিশ্চয়ই একমত হবেন, নিশ্চয়ই আপনি একমত হবেন, মানুষের এবার আকাঙ্ক্ষা ছিল ভোট কেন্দ্রে যাবেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করবেন। দুর্ভাগ্যজনকভাবে এবারও জনগণের বিপুল অংশ তাদের যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, সে অধিকার চর্চা থেকে, প্রয়োগ থেকে এবারও তারা বঞ্চিত হয়েছিলেন। 6 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর এবং সেই সংলাপের ব্যাপারে আমাদের অসীমের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকাও ছিল। এই প্রসঙ্গে আমি সেটা স্মরণ করতে চাই। 6 নভেম্বরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের সমগ্র বক্তব্যটা আমরা উত্থাপন করেছি যে প্রথমত নির্বাচনে একটা গণতান্ত্রিক পরিবেশ করা দরকার, কেন একটা নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার, এবং সংসদটা বিলুপ্ত করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা দরকার। সরকারি দল যে সুযোগ অধিকারটা ভোগ করছেন, সকল বিরোধী দলকেও সে অধিকার নিশ্চিত করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, বাস্তবে দেখা গেছে যে আমাদের উত্থাপিত কোনো দাবি আমরা অর্জিত হয়নি, কিন্তু একটা কথা তিনি জোর দিয়ে উল্লেখ করেছিলেন, আমার উপরে ভরসা রাখেন যে এবার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, একটা অবাধ নির্বাচন হবে, যারা পাওয়ারে আসে, যারা ক্ষমতা আসবেন, মানুষ যাদেরকে ভোট দেবে তারা পাওয়ারে আসবেন। কিন্তু
দেশবাসীর কাছে বা আমাদের কাছে সরকারের তাদের যে কথাটা ছিল 30 তারিখের অভিজ্ঞতাটা সেটা কিন্তু বলছে না। ফলে সেরকম একটা জায়গা থেকে আমরা যেটা বলেছিলাম যে 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে নির্বাচন কেন্দ্রিক যে সংকটটা ছিল, এবার একটা প্রত্যাশা ছিল 30 এই ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে অ্যাটলিস্ট নির্বাচন কেন্দ্রিক এই বিতর্কটাকে আমরা অবসান করব এবং একটা ক্রেডিবল অ্যাকসেপ্টেবল একটা ফেয়ার ফ্রি একটা ইলেকশনটা হবে। কিন্তু কার্যত কিন্তু সেই ইলেকশনটা হয়নি এবং এবারই প্রথম না আমরা সংলাপ নিয়ে কথা আমি বলছি এমন একটা জায়গাতে যেখানে কোটি কোটি ভোটাররা কার্যত অপমানিত হয়েছেন এবং তারা এক ধরনের হিউমিলিয়েশনের তারা শিকার হয়েছেন। এরকম একটা অবস্থাতে মানুষের এই ক্ষতটা, মানুষের এই যে রক্তক্ষরণটা, আমি আপনার প্রোগ্রামে আগে আমি একবার বলেছিলাম এটা এমন একটা দেশ প্রয়োজনে 2 বেলা না খেয়ে থাকবে কিন্তু নিজের ভোটের অধিকার সে ছাড়তে চায় না। ভোট দেবার পরে খবর রাখে না, কিন্তু ভোট দিতে না পারার যে বেদনা, তার যে রক্তক্ষরণ, সেই রকম একটা জায়গার মধ্যে এখনও ক্ষতটা দগদগে ক্ষতটা এখনও আছে। এবং সেখানে আমি বললাম আমি খুবই আনন্দিত হতাম যদি সত্যি সত্যি যদি সরকারি দল যদি বুঝতাম যে তারা এই পরিস্থিতি তারা অনুধাবন করছেন এবং তারা একটা নির্দিষ্ট একটা এজেন্ডা দিয়ে কিভাবে রাজনৈতিক সংকটটা উত্তরণ করা যাবে। ঠিক আছে, একটা ইলেকশন হয়েছে, কিভাবে এই না আপনারা সেই প্রস্তাবনা তো আমি যে দিতে পারেন, চক্রজি দিতে পারেন, আমি বলছি কিভাবে একটা মধ্যবর্তী ইলেকশন হবে, ইলেকশনটা এগিয়ে আসা যাবে। নিশ্চয়ই এরকম সুনির্দিষ্ট ইস্যু নিয়ে যদি থাকতো নিশ্চয়ই সেই সংলাপে যাওয়ার কথাটা আমরা বিবেচনা করতাম। স্পষ্ট প্রশ্ন যে আপনারা সংলাপে যাচ্ছেন কিনা। আজকে বিকেলে আমাদের বাম জোটের সভা হয়েছে, সেই সভাতে আমরা এই পরিস্থিতিটা পর্যালোচনা করে আমরা যেটা বলেছি না অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই সংলাপে আসলে বাম জোটের পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছে না। সেটা এই যে কারণ সংলাপের নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, নির্দিষ্ট কোনো আলোচ্য বিষয় নাই। আর আপনি যেটা বললেন 75টা রাজনৈতিক দলের সাথে এবং যাদের এজেন্ডা আমরা জানি না 75টা দল ধরেন বাকিরা কারা আছেন, তো সেখানে এবং যেটা খুবই সেটা অসীম নিশ্চয় আমার সঙ্গে ব্যাপারে একমত হবেন, এটা শুভেচ্ছা বিনিময় করা ছাড়া এখানে সিরিয়াস কোনো আলোচনা এই মুহূর্তে মানুষের যে কনসার্ন, দেশবাসীর যে কনসার্ন, সেটা আপনি সেখানে কয়েকশো লোক সেখানে যাবেন, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনি একটা বক্তব্য রাখবেন। সংলাপের প্রয়োজন আছে অবশ্যই আমি মনে করি, আমি অবশ্যই মনে করি নির্দিষ্ট যদি এজেন্ডা থাকে, যদি নির্দিষ্ট আলোচনার বিষয় থাকে, যদি আমি অবশ্যই মনে করি আমরা এজেন্ডা নির্ধারণ হলে নিশ্চয়ই আমরা প্রস্তুতি নিয়ে নিশ্চয়ই সরকার যদি দায়িত্ব মনে করেন বিরোধী দলগুলোকে আস্থা নেওয়া দরকার, একটা গণতান্ত্রিক পরিবেশ করা দরকার, নিশ্চয়ই ধরনের সংলাপ হলে আমরা নিশ্চয়ই আমরা ইতিবাচক ভাবে সেসব ব্যাপারগুলো আমরা চিন্তা করব। সৈয়দ ইমরান সাহেব প্রিন্স, আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে সংলাপ নিয়ে যে অর্থাৎ কথার কথা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি যে সংলাপে আপনারা যাচ্ছেন, এমন কোনো প্রতিক্রিয়া কিন্তু আপনাদের নেই। দলীয় আমাদের মহাসচিব সাহেব উনি যে কথা বলেছেন বিভিন্ন প্রেসে এটা এসছে, বিভিন্ন মিডিয়াতে এসছে, সেখান থেকে স্পষ্ট যে আসলে এই সংলাপ এটা তো সংলাপ নয়। আপনি নিজেই উল্লেখ করলেন যে আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব একবার বললেন সংলাপ, তারপরে এইচ টি ইমাম সাহেব বললেন, পরে আবার উনি থুক্কু দিয়ে বললেন যে শুভেচ্ছা বিনিময়, চা চক্র, পিঠা উৎসব, আবার পরের দিন এইচ টি ইমাম সাহেব বললেন যে সংলাপ। তো এইভাবে এই সংলাপ বা শুভেচ্ছা বিনিময় বা পিঠা উৎসব বা চা চক্র এই যে ঘুরপাক খাচ্ছে, আসলে ওনারা কি করতে চান ওনারা নিজেরাই জানেন না। এখানে সাইফুল হক ভাই একটু বলেছেন যে ওখানে সংলাপটা হতে পারে, কিন্তু এখানে 75টা রাজনৈতিক দলকে নাকি আমন্ত্রণ জানাবে। আমরা জানি না এই রাজনৈতিক দল কারা, তো বা কারা আসবে। হ্যাঁ, আমরা খবরের কাগজে দেখেছি। তো ওখানে একটা সমাবেশ হবে, এই সমাবেশে তো এই কথা বলার কোনো কিছু নাই। এখানে শুভেচ্ছা বিনিময়টা না, এখানে সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে যদি বলা হতো তাহলে সেটা বিবেচনা হতো রাজনৈতিক দলগুলোর কাছে। আজকে দেখেন যে এই যে ভোট ডাকাতির যে নির্বাচনটা হয়ে গেল, এটা শুধুমাত্র বিএনপি প্রত্যাখ্যান করে নেই বা জাতীয় ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করে নেই, এই নির্বাচনে অংশগ্রহণকারী লিডিং যেসব রাজনৈতিক দল আছে, বাম গণতান্ত্রিক জোট বা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন সহ অন্য সকল রাজনৈতিক দল এটাকে প্রত্যাখ্যান করেছে, শুধুমাত্র 14 দলের লোক ছাড়া। আজকেও গাইবান্ধা না কই যেন একটা উপনির্বাচন হলো, সেখানেও 14 দলের শরিক দল
মশাল মার্কা নিয়ে একজন দাঁড়িয়েছিল, তিনিও তো নির্বাচন বর্জন করেছেন আজকে নির্বাচন চলাকালীন সময়, তো আমরা দেখেছি মিডিয়াতে। তো এরকম যে আজকে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এই সংলাপটা এটা প্রহসন বা এটা একটা লোক দেখানো, এবং এই 30শে ডিসেম্বরের নির্বাচন যে ভোট ডাকাতি হয়েছে, যেটা চিরদিন আওয়ামী লীগের উপরে যে কালিমা লেপন হয়ে গেল চিরদিনের জন্য, সেখান থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই কথাগুলো হয়েছে। আপনি দেখবেন প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, উনি একটা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন যে কেন ওনারা এত বড় বিজয় পেল, কেন বিএনপি এত কম ভোট পেল। কোনো নির্বাচনের পরে আমরা এই পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীকে শুনি নাই যে এরকম একটা ভাষণ দিতে। এগুলো বলা হয়েছে কেন, ওনার মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে যে এরকম একটা নির্বাচন হয়ে গেল, এটা ঠিক হয়নি হয়তো, বা এটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য এরকম একটা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে। এটা তো আওয়ামী লীগের দলীয় ব্যাখ্যা, কিন্তু জনগণ নিজের চোখ দিয়ে দেখেছে ওই 30শে ডিসেম্বর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। নির্বাচনের আগের রাত্রে মানে সেই মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করে নেওয়া হয়েছে, এবং তার আগে কিভাবে মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করা হয়েছে। প্রত্যেকটা এলাকায় 800-1000 করে নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এমন লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কয়েকদিন আগে আপনার ডেইলি স্টার পত্রিকায় একটা ছবি ছাপা হয়েছিল, একটা বিকলাঙ্গ লোক হাইকোর্টে দাঁড়িয়ে আছে সেই মিথ্যা মামলার, সরকারের মিথ্যা মামলায় জামিন নেওয়ার জন্য। ওই লোকের বিরুদ্ধেও সরকার মিথ্যা মামলা দিয়েছে ভোটকে কারচুপি করার জন্য, ভোট ডাকাতি করার জন্য। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশের মানুষ নিজেরাই দেখেছে। বাংলাদেশের মানুষের দৃষ্টি সেই জন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই যে নির্বাচনের এতদিন পরে কি বলে বিজয় উৎসব, এই নির্বাচনের আবার বিজয় উৎসবের কিছুদিন পরে আপনার কি চা চক্র, একবার সংলাপ, একবার পিঠা উৎসব, একবার শুভেচ্ছা বিনিময় বলে এইগুলি নতুন একটা জিনিস নিয়ে এসে মানুষের দৃষ্টিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা মনে করে থাকেন যে আপনাদের যে অভিযোগগুলো আছে নির্বাচনকে কেন্দ্র করে, যদি অভিযোগগুলো থেকেই থাকে তাহলে এই যে অচলায়তনকে ভাঙবার জন্য কি আপনাদের যাওয়া প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই। আমি বলছি এই নির্বাচনে আপনি বলছেন যে আমাদের অভিযোগ যদি হয়েই থাকে, এইটাতে আমার আপত্তি আছে। এই জন্য আপত্তি আছে, সেদিন যে নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যদিও নিয়ন্ত্রিত মিডিয়া, যদিও আপনার ম্যানেজড মিডিয়া, তারপরেও কিছু প্রকাশিত হয়েছে। কিন্তু বিদেশের মিডিয়াগুলিতে যেখানে প্রকাশ্যে বলা হয়েছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয় নাই, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এমনকি ওয়াশিংটন পোস্টের মতো একটি প্রভাবশালী পত্রিকায় আমাদের প্রধানমন্ত্রীকে স্বৈরতান্ত্রিক হয়ে ওঠা নেতা হিসাবে চিহ্নিত করা হয়েছে, এবং সেখানে একনায়কতন্ত্র বিরাজ করছে, সেগুলো লেখা হয়েছে। সেখানে আমি কেন এটা বলবেন হয়ে ওঠা, এটা হয়েছে, এইসব অভিযোগের বাস্তবতা আছে, এই জন্যই আমরা বলছি। সেই জন্য অভিযোগগুলো তো আছে আপনাদের, কিন্তু কিভাবে এই সংলাপ ছাড়া আপনারা এই বিষয়গুলোকে কিভাবে এগুলোকে সংলাপ সমাধান করবেন? আমরা বলেছি সংলাপের বিরোধী নয়, আলোচনা ছাড়া সংলাপ হতে পারে, কিন্তু সেখানে পিঠা উৎসবের নামে আর নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময়ের নামে এইটার কোনো সমাধান আসবে না। আওয়ামী লীগ যেভাবেই হোক আবার ক্ষমতা এসছে, ভোট চুরি করে হোক, ভোট ডাকাতি করে হোক, এই দায়িত্বটা আওয়ামী লীগকে নিতে হবে। যদি আপনারা ধরেন চাচা করে নাই যান, পরবর্তী পর্যায়ে আপনারা কি করবেন তাহলে? আপনারা কি আন্দোলনে যাবেন? আমরা আমাদের দলের মধ্যে আলোচনা চলছে, আমাদের দলের মধ্যে আলোচনা চলছে, দলের বাইরেও আলোচনা চলছে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা নিজেদের মধ্যে আলোচনা চলছে, এবং এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশে এখন বিরাজ করছে, মানুষের মনের মধ্যে যে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভোট না দেওয়ার যে বেদনা, এইটা একদিন বিক্ষোভে বিস্ফোরিত হবে, এবং ইনশাল্লাহ এই বাংলাদেশে এই যে ভোট ডাকাতির যে মানে বিষয়টা রয়েছে, এটার প্রতিশোধ এদেশের জনগণ নিবেই। ধন্যবাদ। অসীম কুমার উকিল, এমপি, বলুন। না, আমরা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স যে কথাগুলি বলেছে নাকি সবগুলোই হলো যে আলোচনায় যাওয়া যাবে না, চা চক্রে যাওয়া যাবে না, শুভেচ্ছা বিনিময়ে যাওয়া যাবে না, মানে একদম মোটা দাগে যেটা বলা হয়েছে যে না, এগুলো কোনো কিছুর মধ্যে যাওয়া যাবে না, অন্য কিছু করতে হবে। এখন হ্যাঁ, অন্য কিছু করার তো পথ আছে, পথ নেই আমি তা বলছি না, হ্যাঁ, কিন্তু এই যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা, উনি মাননীয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণকে যে ভাষায় চিহ্নিত করেছেন, সেটিও তো আসলে কতটুকু রাজনৈতিক বিবেচনা প্রসূত সে আলোচনার অপেক্ষাও রাখে। আমি একটু বলে রাখি, আমি সম্মান রেখে বলছি যে এটা শুধু বিএনপির বক্তব্য না, এখানে বাম গণতান্ত্রিক জোট সেটার প্রতিবাদ করেছে বা বক্তব্য দিয়েছে, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন করেছে, জাতীয় ঐক্যফ্রন্ট করেছে, বিএনপি একা কিন্তু সেটার বক্তব্য রাখেনি। তা বলছি না প্রিন্স, আমি বলছি যে সেখানে তো
আমাদের অনেকগুলি রাজনৈতিক আমাদের জোট মহাজোট অনেকেই রাজনীতি করছে, নির্বাচন অংশগ্রহণ করছেন। ওয়াশিংটন পোস্টের এডিটোরিয়াল বা পোস্ট এডিটোরিয়াল কথা বলবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি বলেছে সেটা নিয়ে কথা বলবেন না, একটু ফ্র্যাকশন থেকে যায় না। বলবো আমি যেগুলি এখন আপনি নির্বাচনে মাঠে 300 আসনের অধিকাংশ আসনেই অবলিক নমিনেশন দিবে নাকি না, হয়তো এরকম যে প্রিন্স অথবা সাইফুল অথবা করিম অথবা রহিম, নির্বাচন তো এখানেই মানে শেষ হয়ে যায়। দায়িত্ব দেবেন আমাদের কাছে, এটা হতে পারে না। আপনার নির্বাচনের মাঠে আপনাদের কর্মীরা গত 5 জনের নির্বাচন পর থেকে 5 জনের নির্বাচনকে যে ভাষায় আপনারা চিহ্নিত করেছেন, মূল্যায়ন করেছেন, আক্রমণ করেছেন, একই ভাষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে যদি মূল্যায়ন করেন, আক্রমণ করেন, কনক্লুশন ড্র করেন, তাহলে মাঝখানে 5 বছর সময় অতিক্রান্ত হয়েছে, সেই বিষয়টা উপেক্ষিত থেকে যায়। আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু একই ভাষায় কথা বললে এই মূল্যায়নটা সঠিক নয় বলেই প্রমাণিত হয়। আপনার নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এবং মানে আমরা চাচ্ছি নির্বাচনোত্তর একটা পরিবেশের সকল দল মত নিয়ে কথাবার্তা বলবো। আপনারা কোনো অর্থেই যাবেন না, মানে মানি না, মানব না। রাজনীতি নির্বাচন সেই জায়গাটায় আছে কিনা সেই বিবেচনাটাতে আনছেন না, সেই বিবেচনার মধ্যে যাচ্ছেন না, সেই আলোচনাতেই যাচ্ছেন না, আপনি যান না। মানে আমরা এই সামরিক শাসন, স্বৈর শাসন বিরোধী আন্দোলনে আমরা আলোচনার টেবিলে গিয়েছি না, আমাদের 14 দলের নেতারা ঢুকে বঙ্গভবনে বলেছে আগে চিটাগাং রাজশাহী ইউনিভার্সিটির মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, ছানা রানা এই বাদশা ভাইরা যে মামলায় পড়েছে এটাকে প্রত্যাহার করেন, তারপরে আমরা কথা বলবো, তারপরে অন্য আলোচনা হবে। আমি কথাবার্তা, আমি যে কথাটা বলছি আর কি, আমি সেটা করতে হবে বা সেভাবে ধারাবাহিকতা যেতে হবে তা না। আমি বলছি যে যাওয়ার জায়গাটা সেটা নিয়ে কথাবার্তা বলা, যাওয়া। আপনি যাবেন না, তাহলে আপনি কি করতে চাচ্ছেন, এই বিষয়গুলি আমাদেরও সম্যক উপলব্ধি আছে। আবার অগ্নি সন্ত্রাস বা যেন কোনো প্রকারের ক্ষমতা আরোহণ অথবা নির্বাচন প্রক্রিয়া যেটুকু চালু আছে সেটুকু বন্ধ রাখা, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা আপনাদের থাকতে পারে, সেটা আপনারা করতে পারেন আপনাদের মধ্যে। কিন্তু সুস্পষ্টতই গণতন্ত্রের যে কাঠামোগুলি, সেই কাঠামোগুলির অন্যতম হলো নির্বাচন। সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, পার্লামেন্ট হবে সকল আলাপ আলোচনা কেন্দ্রবিন্দু। 30 তারিখ সেই পার্লামেন্ট বসছে। আমরা একটা নতুন মন্ত্রিপরিষদ দিয়েছি, নতুন মুখদের উপস্থিতিতে, রাজনীতিতে অভিজ্ঞ সম্পর্ক, অথচ মন্ত্রিপরিষদে নতুন এরকম একটি টিম আমরা উপস্থাপন করেছি জাতির সামনে, যারা দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের চলার পথে প্রত্যাশাটুকু থাকবে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করা। গণতান্ত্রিক কাঠামোর অন্যতম হলো পার্লামেন্ট, সেই পার্লামেন্টকে শক্তিশালী করা। পার্লামেন্টকে শক্তিশালী করার পূর্বেও এই আলাপ আলোচনার টেবিলগুলো থাকতেই পারে, মানে যোগসূত্র আছে বলে মনে করি। হ্যাঁ, আমি আপনার কাছে আবারও সাইফুল হক, আমরা একটি বিরতি যাব, তার আগে একটি প্রশ্ন আপনাকে করে যেতে চাই। সেটি হচ্ছে, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি, এবং ঐক্যের ভিত্তি হবে মুক্তিযুদ্ধ, এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অর্থাৎ এর ভিতরে কিন্তু অনেকে পর্যবেক্ষকরা বলছেন যে স্পষ্ট সংলাপের ইঙ্গিত রয়েছে, তাহলে আপনারা সেটি কেন বর্জন করছেন? এ প্রসঙ্গে আপনি বলবেন। একটি বিরতিতে যাব। দর্শক, সময় হলে বিরতির, আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে RTVর সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছে মিস এলিম রাও খান। আলোচনা বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। আলোচনায় আছেন অসীম কুমার উকিল MP, সাইফুল হক এবং সৈয়দ ইমরান সালে প্রিন্স। সাইফুল হক, যে কথা আমি বলেছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট বলেছেন জাতীয় ঐক্য ডাক দিয়েছেন, যার ভিত্তি হবে মুক্তিযুদ্ধের চেতনা, এবং তিনি বলেছেন এই মুহূর্তে জাতীয় ঐক্য বলে প্রয়োজন আছে। তাহলে এর ভিতরে কি স্পষ্ট ইঙ্গিত আছে কিনা সংলাপের বা একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের একটি ইঙ্গিত আছে কিনা? আমি এটা মনে করি যে সাধারণভাবে আমি ওদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ আমি শুনেছি, এবং তিনি বিভেদ ভুলে জাতীয় ঐক্যের যে আহ্বানটা দিয়েছেন, এটা নিশ্চয়ই খুবই শ্রুতিমধুর, এবং নিশ্চয়ই আমরা এরকম একটা জাতীয় ঐক্য যদি গড়ে তোলা যায়, সকল গণতান্ত্রিক শক্তি আমরা নিশ্চয়ই সেটাই আমরা চাইব আমরা। এবং এই ঐক্যের ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা
আমাদের যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আমাদের যে ঐতিহ্য, নিশ্চয়ই সেটা যদি ভিত্তি হয়, সেটা নিশ্চয়ই আমাদেরকে উৎসাহিত করবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে। কিন্তু এই আহ্বানটা সত্যি সত্যি যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার সরকার তারা যদি এটাকে মেন করেন, তারা যদি অর্থপূর্ণ, তাহলে জনগণের কাছে বিশ্বাসযোগ্য, বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে বিশ্বাসযোগ্য কিছু পলিটিক্যাল জেস্চার, কিছু আপনার চলনে বলনে আচার আচরণে কিছু বাস্তব রাজনৈতিক পদক্ষেপে তার কিছু প্রতিফলন থাকা দরকার। যেমন আমি খুব পরিষ্কার করে মনে করি যে সেখানে আমি যেটা বলেছি, এই নির্বাচন গত বহু বছরের নির্বাচন কেন্দ্রিক সংকটটা সমাধান করেনি, বরঞ্চ নতুন করে বিরোধ বিভাজনটা কিন্তু অব্যাহত আছে। অনেকে বলেন এটা সংকটটা আরও অনেক বেশি গভীরতর হয়েছে। সেটা যদি উপলব্ধির মধ্যে যদি থাকে মাননীয় প্রধানমন্ত্রীর বা তার সরকারের, তাহলে বিরোধী দলগুলোকে আস্থায় নিয়ে কিভাবে সবার অংশগ্রহণের ভিত্তিতে যত দ্রুত সম্ভব একটা ক্রেডিবল, সবাইকে যুক্ত করে একটা গণতান্ত্রিক পরিবেশে মধ্যবর্তী বলি বা একটা অন্তর্বর্তীকালীন নির্বাচন কিভাবে হতে পারে, সত্যি সত্যি যদি সে ব্যাপারে কোনো বাস্তব উদ্যোগ দেখি, তাহলে এটা জাতীয় ঐক্যের লক্ষ্যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হতে পারে। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেন আপনি নিশ্চয়ই আপনি এখানে অন এয়ারে বলতে আপনি রাজি হবেন কিনা আমি জানি না, এই নির্বাচন কমিশন কোটি কোটি জনগণের বিশ্বাসযোগ্যতা তারা হারিয়েছেন। এবং আমি এই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের পরে মানুষের ভোটাধিকার রক্ষা তারা যে করতে পারেননি, এটা আজকে যে কোনো সাধারণ মানুষ তারা এটা জানেন। আমার সরকারি দলের বন্ধুরা ছাড়া বাকি সবাই নিশ্চয়ই এই প্রশ্নে একমত হবেন। এই নির্বাচন কমিশন ভোটারদেরকে প্রতারিত করার দায়িত্ব নিয়ে তারা পদত্যাগ করবেন কিনা, অথবা তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে কিনা, এটা একটা পলিটিক্যাল একটা জেস্চার, এটা হতে পারে। গণতান্ত্রিক পরিবেশ, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে যে মামলা আছে, হয়রানি আছে, অসংখ্য গায়েবী মামলা আছে, সুস্পষ্ট যেগুলো ফৌজদারি ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ আছে, সেগুলো ছাড়া সাধারণভাবে রাজনৈতিকভাবে যে হয়রানিমূলক মামলা আছে সেগুলোকে প্রত্যাহার করার মধ্য দিয়েও একটা জেস্চার কিন্তু দেখানো সম্ভব। এবং সরকারি দল তারা যে গণতান্ত্রিক অধিকার যে সুযোগটা তারা ব্যবহার করছেন সকল বিরোধী দল জনগণের জন্য, সেই গণতান্ত্রিক অধিকার তারা যদি নিশ্চিত করেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বিভেদ ভুলে জাতীয় ঐক্যের যে ডাকটা দিয়েছেন, সে ঐক্যের ডাকটা আমি মনে করি কার্যত সেটা একটা অর্থপূর্ণ একটা সেটা কিন্তু বহন করবে। আমি এখন বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী 2 তারিখে তিনি আমাদের যে চায়ের যে আমন্ত্রণটা জানিয়েছেন, ওনার ভিতরে বা সরকারের মধ্যে নিশ্চয়ই তার কাছে আজকে আমি একটা সংবাদ দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সরকারের কাছে খুব প্রত্যক্ষভাবে যে কোনো খবর যা পৌঁছানোর ব্যাপারে সরকার তারা একটা উদ্যোগ তারা গ্রহণ করছেন। খবরটাকে আমি খুবই পজিটিভলি আমি দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমাদের কর্তা ব্যক্তিরা তারা যেগুলো শুনতে পছন্দ করেন, সভাসদরা সেসব তথ্যগুলোই দেন আর কি। তিনি যেগুলো অপছন্দ করেন সেই তথ্যগুলো তার কাছে যায় না। মানুষের যে ক্ষোভ, যে যন্ত্রণা, মানুষের যে আকুতি, যে মানুষ তার ভোটে অধিকার প্রয়োগ করতে পারেন, যে মানুষ আবার বঞ্চিত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যে মানুষ অপমানিত হয়েছে, সেই মানুষের ক্ষোভের জায়গাটা যদি মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের কাছে এই বার্তাটা যদি যায়, তাহলে এই মানুষকে তিনি কিভাবে তিনি আস্থায় নেবেন। আপনি বলেছেন দরজা খুলবে কি করে, আপনি এটা প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের সঙ্গে আমি প্রশ্নকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। দরজা খোলার জন্য সরকারের দিক থেকে রাজনৈতিক সদিচ্ছা দেখানো দরকার, বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। এটা যে মাননীয় প্রধানমন্ত্রী কেবল তার 30শে জানুয়ারির এই নির্বাচনের যে কলঙ্ক, সেই কলঙ্ককে ঢেকে দেওয়ার জন্য তিনি যে এটা করেন নাই, সত্যি সত্যি তিনি যে একটা জাতীয় ঐক্যটা তিনি যে গড়ে তুলতে চান, বিশ্বাসযোগ্যভাবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার। এবং ধরেন আমরা 2 তারিখে আমরা না যেতে পারি, কিন্তু যদি সুস্পষ্ট এজেন্ডা যদি থাকে, কারণ আমি যে কথাগুলো বললাম এগুলো যাওয়ার জন্যে সংলাপের যাওয়ার দরকার নেই। এককভাবে আমি ইউনিল্যাটারালি আমি আমার শুভেচ্ছাটা, সৌহার্দ্যটা জনগণের প্রতি আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে, বিরোধী দলের আস্থা নেবার জায়গা থেকে অনেকগুলো পদক্ষেপ আমি এককভাবে সরকার হিসেবে আমি গ্রহণ করতে পারি। আমি এখন আশা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেকগুলো দূরবর্তী তিনি চিন্তা করেন, তিনি মানুষের এই ক্ষোভে রক্তক্ষরণের জায়গাটা বিবেচনার মধ্যে রেখে এই রাজনৈতিক সদিচ্ছাটা তিনি দেখাবেন এবং কার্যকরভাবে আপনি যেটা বললেন, নিশ্চয়ই গণতান্ত্রিক রাজনীতিতে
কথা বলবো না, আলোচনা করব না, মুখ দেখা দেখি বন্ধ, নিশ্চয়ই এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যদি বলে থাকেন আমি এই ব্যাপারে পরিপূর্ণ একমত। শুধু এটা নিয়ে না, ধরুন আগামী বাজেট আসবে, তাহলে সে বাজেটটা কি হবে? বিভিন্ন জাতি, যে রোহিঙ্গার বিষয়, রোহিঙ্গা তো সমস্যাটা সমাধান হচ্ছে না। আমি খেয়াল করছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বারবার করে বলছেন সমস্যাটা আরও জটিল হচ্ছে। এত বড় জটিল সমস্যায় সমগ্র জনগণকে যদি আপনি আস্থা নিতে না পারেন, বিরোধী দলগুলোকে আস্থা নিতে না পারলে, তাহলে অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে, সংলাপ হতে পারে। আমি বিশ্বাস করতে চাই সরকার দেরিতে হলেও বোধোদয় হবে, বিশ্বাসযোগ্য কার্যকর উদ্যোগ তারা গ্রহণ করবেন এবং আমরা নিশ্চয়ই আমরা অপেক্ষা করছেন যে আমরা অপেক্ষা করব সেই গণতন্ত্রে সংলাপের প্রয়োজন আছে, মুখ দেখা দেখি বন্ধ চলবে না। সেক্ষেত্রে আপনারা কেন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে আপনারা সংক্ষেপে বলেন, আমরা আলোচনায় প্রায় শেষ প্রান্তে আছি। আমি বলেছি এটা যে প্রেক্ষিতে হচ্ছে, এই প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আপনারা জানেননি এখনই। না, আমরা বলেছি এই প্রেক্ষিতে এটা কোনো সংলাপ হচ্ছে না, এটা নেহাত একটা দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা নিশ্চয়ই দেখা সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলে আমরা নিশ্চয়ই আনন্দিত হব, কিন্তু সেই যাতে একটা কার্যকর যাতে আলোচনা করা যায় যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের। না বলছি সেই না এই 2 তারিখের সম্ভাবনা নাই। আপনি আমাকে জোর করে পাঠাতে পারছেন না, 2 তারিখে নাই। কিন্তু অসীম যদি এই বার্তাটা পৌঁছে দেয় যে আমরা একটা জেস্চার দেখাই, আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করি, নিশ্চয়ই সে ব্যাপারে যদি আমরা দেখি বিশ্বাসযোগ্য কোনো সালে প্রিন্স আপনি বলেন যে সাইফুল্লাহ বলছেন যে সম্ভাবনা আছে, যদি এমন কোন জেস্টার দেখায় তাহলে জোর করে সম্ভাবনা আছে বলালে তো মানে অসুবিধা। আসলে দেখেন, যিনি এই চা চক্র বা শুভেচ্ছা বিনিময়ের আমন্ত্রণ জানালেন, উনি কিভাবে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা সবাই জানে। মানুষের মানে 30শে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেটা কিন্তু 1 মাসও এখনো পূর্ণ হয়নি। মানুষের চোখের সামনে ভেসে উঠেছে বা উঠছে যে কিভাবে ভোট ডাকাতি হয়েছে, কিভাবে ভোট দিতে পারে না মানুষ, সেই জিনিসটা ভেসে উঠছে। তো এইরকম একটা পরিস্থিতিতে শুভেচ্ছা বিনিময়, চা চক্র, কিসের জন্য শুভেচ্ছা বিনিময়, কার সাথে শুভেচ্ছা বিনিময়? এটার নাম তো সংলাপ নয়। হ্যাঁ, যদি সংলাপে বলা হয় নির্বাচন অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি, আসুন একটু নতুন নির্বাচন নিয়ে আলোচনা করি বা করি, সেটা হতে পারে। প্রধানমন্ত্রী আরো ওয়াইড ফর্মে বলেছেন, কিন্তু জাতীয় ঐক্যের প্রয়োজনের কথা বলছে, এখানে সবকিছু তো আসতে পারে। আমি প্রথমেই বলেছি জাতীয় ঐক্য কেন হলো না নির্বাচনের আগে। নির্বাচনের আগে তো আমরা খোলা মন নিয়ে গিয়েছি এবং ওনার সরকারের পরে কি হতে পারে না? আমার প্রশ্ন আগে কেন হয়নি, পরে হতে পারে, কিন্তু যেই মানে কালো দাগ বাংলাদেশের মানুষের মনের মধ্যে লেগে গিয়েছে, এই দাগ তো আপনি এখন মুছতে পারবেন না। এই গেল একটা। আজকে একটু আগে অসীম ভাই বললেন যে আমি একটু যখন বিভিন্ন পত্রিকায়, বিদেশি পত্রিকায় কথা বললাম, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অভিনন্দন জানিয়েছে, সেই কথা কেন আমি বললাম না? আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সেই চিঠির কপি একটা আছে, আমি দেখলাম। সেখানে চিঠিটা 3 বার পড়েছি, কোথাও কিন্তু অভিনন্দনের কথা নাই, যদিও এই চিঠি নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এবং সেখানে একটি লাস্টে যে প্যারা আছে সেখানে স্পষ্টতই বলা হয়েছে, আপনি যদি একটু সময় দেন আমি সেটা বলতে পারি সংক্ষিপ্ত, সব না পড়ে আমি লাস্টেরটা পড়ছি। যে সেখানে বলছেন, দিস কমিটমেন্ট ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইন দ্য লাইট অফ ইন্টারন্যাশনাল কলস ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন ইনটু দ্য December 30, 2018 national election, ongoing reports of attacks on the political opposition and their supporters and repressions of journalists are tainting the national election and Bangladesh's international reputation. If peaceful expression of dissent is suppressed, there is a risk of some will turn টু ভায়োলেন্স। তো এই যে কথাগুলো উনি বলেছেন, এই কথাগুলো তো আপনার এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে বলেই তো উনি কথাগুলো বলেছেন। এখানে তো আমি কোথাও অভিনন্দনের কথা দিয়েছি, বরঞ্চ উনি বলেছেন যে আন্তর্জাতিকভাবে যে আহ্বান জানানো হয়েছে যে এইসব বিষয়ে মানে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ইনভেস্টিগেশন করার জন্য, সেগুলো উনি করতে বলেছেন। এখানে তো অভিনন্দনের কোনো কথা দেখছি না। এবং আজকে আপনি জানেন যে ব্রিটিশ হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন, ওখান থেকে বের হয়ে এসে উনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিয়েছিলেন তার থেকে কিন্তু তারা দূরে সরে আসেনি। তাহলে আন্তর্জাতিকভাবেও এটা কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ। আমাকে সংক্ষেপে কথা বলুন যে সেটা আপনারা বলেছেন যে আপনারা সংলাপে যাচ্ছেন না বা চা চক্রে যাচ্ছেন না, যে নামই ডাকেন না কারণ, তাহলে আপনাদের পথ কোথায়? হ্যাঁ, আমাদের পথ আমাদেরকে বের করে নিতে হবে। জনগণের
পথ জনগণকে বের করে নিতে হবে। কারণ এই যে একটা ডাকাতির নির্বাচন হলো, এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিতে পারে না। বাংলাদেশের মানে কপালে কলঙ্কের তিলক এঁকে দেওয়া হয়েছে এই নির্বাচনের মাধ্যমে, এই ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে। তো এই নির্বাচন কখনোই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষকে এই ভয় দেখিয়ে আর বেশি দিন দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে। আমরা শেষ পর্যায়ে আছি। অসীম কুমার উকিল এমপি, আপনি বলুন যে তারা দুটি দলই বলছেন, যারা উপস্থিত আছেন বলেছেন তারা চা চক্র কিংবা সংলাপে তারা অংশগ্রহণ করবেন এবং এই মাসালে প্লিজ বলার চেষ্টা করেন যে তারা জনগণকে নিয়ে একটি ভিন্ন দিকে যাবেন। এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে যদি সংলাপে শেষ পর্যন্ত নাই যায় কিংবা চা চক্রে যদি তারা না যায়? এবং তারা বলেছে সংলাপেও সংসদে তারা যাবেন না এবং উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন এবং যেটি উপজেলা নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না। আপাতত যেটা আমরা গণমাধ্যমে পেয়েছি, তাহলে কি ঘটতে যাচ্ছে বা কি হবে সংক্ষেপে বলবেন। অনেক আলোচনা শেষ পর্যায়ে আছে। না, সেটা তো শেষ পর্যায়ে এসেছে। আসলেই তো মানে পথও দুটি হয়, আলোচনার টেবিল নাহলে রাজপথ। সেটা বিএনপির সিদ্ধান্ত নেবে কোন দিকে মোকাবেলা করবে। সাইফুল ভাই তাদের বাম জোট বসে সিদ্ধান্ত নেবে কি করবে। এখানে এর বাইরের কোনো রাস্তা নেই, হয় আলোচনার টেবিল নাহলে রাজপথ। আমরা মনে করি যে আলোচনার টেবিলে বসে বিষয়গুলোকে সেটেল করা ভালো। সাইফুল ভাই একটা কথা বলছিলেন নাকি যে আপনার এই আহ্বানটুকু মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে পৌঁছে দেওয়া হয় কি না। আসলে এই জায়গাগুলো কিন্তু সে জায়গাতে নেই। হয়তো এমনটি হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী টকশোটুকু দেখছেন ওকে। আমি যখন এলাকায় একটা প্রোগ্রাম করে ফিরছি, তখন গাড়িতে উঠে যখন আমি ফেসবুক টাচ করছি, তখন দেখছি যে আমি কি বলেছি, আমার পক্ষে বিপক্ষে সব কিন্তু এসে যাচ্ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি আর কি, যে এই আগের যে কনসেপশনটুকু ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতি কিংবা মাননীয় মন্ত্রী পর্যায় পর্যন্ত কী কী নিউজ যাবে না যাবে, এই সীমাবদ্ধতার একটা টিম ছিল। এরা এগুলি দিলে খুশি হবেন, এগুলো দিতেন, এগুলো দিলে অখুশি দিতেন না। কিন্তু এই ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে সে জায়গায় বিষয়গুলি নেই। আর আপনার এত সামাজিক মাধ্যম আছে না, সব কিছু পৌঁছে যায়, সব কিছু পৌঁছে যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে আমরা আগাবো। কিন্তু আমার উপস্থাপক সেলিম উমরাও খান বলছিল আর কি যে সংকটটা এখনও সে জায়গাতেই আছে আর কি। মুক্তিযুদ্ধের চেতনার বা যে বাংলাদেশটা করতে চাই আর কি, সেখানে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিহ্নিত যুদ্ধাপরাধী, জামাতে ইসলামী, মানবতা বিরোধী 25 জন যখন ধানের শীষ দিয়ে নির্বাচন করে, তখন বোঝা যায় বিএনপির রাজনৈতিক সংকট কত তীব্র, যে রাজনৈতিক সংকট বাংলাদেশের জন্য কত তীব্র। সেই মুক্তিযুদ্ধের চেতনা আপনি যে কথাগুলি বলেছেন প্রিন্স ভাই, আমি আপনার কথাটাই বলতেছি। আমি আপনার জায়গাতেই আসছি, আপনারা এই জায়গাগুলি আছেন, এই জায়গাগুলি গবেষণা করছেন। আপনাদের গবেষণা মানে দশম জাতীয় সংসদ নির্বাচনের গবেষণালব্ধ ফলাফল আমরা দেখেছি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর গবেষণালব্ধ ফলাফল আমরা দেখব। প্রত্যাশা থাকবো দেশের মানুষকে সামনে রেখে রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধারণ করে এগিয়ে যাওয়া, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার পথে। ধন্যবাদ অসীম কুমার উকিল এমপি, ধন্যবাদ সাইফুল হক, ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা টেলিভিশনের পর্দা এবং ফেসবুক আলোচনা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রেখে নিটোল টাটা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহে শুক্র, শনি এবং রবিবার সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।